হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুদ্রস ক্লাসেস। আমি তোমাদের কৃতি ম্যাম, আর আজকে আমি নিয়ে এসেছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে ভারতের সংবিধান। তাহলে প্রথম কথা হচ্ছে যে সংবিধানটা কি, হোয়াট ইজ কনস্টিটিউশন। তাহলে শুরু করো। প্রথম কোশ্চেন, এটি কি। তারপরের কোশ্চেন, ওয়াই নিড, আমাদের কিসের প্রয়োজন কনস্টিটিউশনের, তাই না? ওয়াই নিড। প্রথম কথা হচ্ছে কনস্টিটিউশনে কিতে আসে। দেখো, আজকে তোমরা যেখানেই থাকো না কেন, সেখানে আমাদের মেন প্রয়োজনটা কি? খাদ্য, পোশাক আর একটা থাকার জায়গা। এই তিনটে জিনিস বাদে আর সেরকম আমাদের প্রয়োজন হয় না। হ্যাঁ, এবার ওয়ান্স অনেক কিছু থাকতে পারে, ইচ্ছে অনেক কিছু থাকতে পারে, অনেকের ইচ্ছে থাকতেই পারে যে আমি দোতলা বাড়িতে থাকবো, সেটা আলাদা বিষয়। কিন্তু মেন বেসিক জিনিস প্রয়োজন যেটা, সেটাই তিনটে। এরপরে আর কি কি লাগে? একটা সিকিউরিটি লাগে, যে ধরো আজকে তুমি রাত 10টার সময় যদি বাড়ি ঢোকো, তাহলে তুমি সেফলি বাড়ি ঢুকতে পারবে। আজকে যদি তোমার রাস্তাঘাটে কোনো রকম অঘটনও ঘটে, কেউ এসে তোমাকে ধুমধাম মেরে দিয়ে চলে গেল, সে তার রেসপেক্টে তুমি একটা প্রতিবাদ করতে পারবে। কিভাবে প্রতিবাদ করবে না, থানায় গিয়ে একটা রিপোর্ট করতে পারবে, যাতে যে এই জিনিসটা করেছে তার শাস্তি হয়। তো এই যে একটা রেগুলেশন, একটা নিয়ম, একটা শৃঙ্খলা, এটা কোথা থেকে এসছে? এটা এসছে আমাদের এই ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, যে আমাদেরকে বলে দেয় যে ঠিক আমাদের কি কি পাওনা আছে, কি কি রাইটস আছে, তার সাথে এটাও বলে যে আমাদের কি কি লিমিটস রয়েছে, যে আমরা সেই লিমিটসের বাইরে গিয়ে কিন্তু কাজ করতে পারবো না। আমাদের সমস্ত কিছু ওই আওতার ভেতরে থেকে কাজ করতে হবে। এই জিনিসটার আইডিয়া আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনই দেয়। তাহলে কোথাও গিয়ে আমরা বলতে পারি যে হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দ্য সেট অফ রুলস অ্যান্ড ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। ফান্ডামেন্টাল প্রিন্সিপালসটা কি? মৌলিক অধিকার কথাটা তো অনেকজনই শুনে থাকবেন, যারা কনস্টিটিউশন একটু একটু পড়ে রয়েছে। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এই কথাটা আমাদের মৌলিক অধিকার, যেটা কিনা আমাদের দেশের সংবিধান আমাদের সিটিজেন অ্যান্ড নন সিটিজেনদের দিয়ে রেখেছেন। এই মৌলিক অধিকারটা পুরো কনস্টিটিউশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং ভাইটাল পার্টের মধ্যে পড়ে, যেখানে আমাদের নন সিটিজেন হোক বা নন সিটিজেন হোক, আমরা কি করতে পারি আর কি কি আমাদের অধিকার দিচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা আমরা ওখান থেকে জেনেছি, রাইট? তো পুরো কনস্টিটিউশনটা যদি আমরা দেখি, তাহলে পুরো কনস্টিটিউশনটা কি? আমাদের মৌলিক যে ভাবধারণা, কি কি করা যায়, কি কি নিয়ম আছে, আমাদের দেশে কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, এই সমস্ত কিছুর বিবরণ যে বইটিতে আছে, সেটাই তো আমাদের রুল বুক, মানে আমাদের সুপ্রিম ল। তো এই জন্য কনস্টিটিউশনকে আরেকটা নামেও ডাকা হয়, দ্যাটস কল সুপ্রিম ল। যেহেতু এর উপরে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে আর কেউ নেই, নাই আমাদের পিএম, নাই প্রেসিডেন্ট, নাই জুডিশিয়ারি, কোনো সিস্টেম, সবার উপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন। চলো এবার যাই যে এটা আমাদের দরকার কেন। কোথাও গিয়ে যখন কনস্টিটিউশনের ডেফিনেশনটা আমি বলছিলাম, তখন ওয়াই নিডের কনসেপ্টটাও নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, যে এটাই যদি না থাকতো, কোনো নিয়ম শৃঙ্খলা যদি না থাকে, তাহলে আমাদের ভাব ধারণা বা জীবন শৃঙ্খলাটা কিরকম হতো। আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে কোনো রকমই প্রোটেকশন পেতাম না, একটা ভয় ভয় থাকতে হতো, যেই হয়তো কেউ এসে আমাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে যাবে, কেউ এসে হয়তো পিটি দিয়ে চলে যাবে, রাইট? তো একটা যে শৃঙ্খলা রয়েছে, একটা যে শান্তি রয়েছে আমাদের লাইফে, যে আমরা আমাদের নিজের মতন করে লাইফ কাটাতে পারছি, এটা কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। কারণ এই আমাদেরকে সেই স্বাধীনতাটা দিয়েছে, যে হ্যাঁ, তোমাদের নিজের ইচ্ছে, তুমি যেরকম ভাবে বাঁচতে চাইছো তুমি সেভাবে বাঁচতে পারবে। তোমাদেরকে এখানে কেউ এসে বলবে না যে না তুমি এটা করতে পারো না, সেটা করতে পারো না। কেন না, একটা টাইমে আমরা 400 বছর ধরে একজনের আন্ডারে ছিলাম, সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার টাইমের কথা বলছি, ব্রিটিশদের আন্ডারে ছিলাম। তখন কি হতো, আমাদের নিজেদের লাইফ নিজেদের ছিল না। এই জন্যই তো পরে আমাদের দেশের পলিটিক্যালি নেতারা চিন্তা ভাবনা করেছেন যে আমাদের দেশে যখন স্বাধীনতা লাভ হবে, তখনই আমরা দেশে একটা কনস্টিটিউশন নিয়ে আসবো, যেখানে সমস্ত কিছু রাইটস আমাদের সিটিজেনদের দেওয়া থাকবে, যেটা কিনা তখন ওই টাইমে ছিল না। এই যে ওয়াই নিডের কনসেপ্টটা তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে, যে এটা আছে বলেই আমাদের দেশে এত কিছু সিস্টেমেটিক ওয়েতে, অর্গানাইজড ওয়েতে কাজকর্মগুলো চলছে। এবারে যাই যে কনস্টিটিউশন কেন দরকার, সেটা তো পরিষ্কার। তাহলে কনস্টিটিউশনের ভাবধারণাটা কিভাবে এলো, কিভাবে মানুষের মাথায় এলো কি আমাদের দেশে একটা আইন দরকার, একটা রুল বুক দরকার। সেটা চিন্তা ভাবনাটা এসেছিল 1917 সালে, 1917-এ। মন্টেগু ডিক্লারেশন, তোমরা হয়তো হিস্ট্রিতে পড়ে রয়েছো। মন্টেগু ডিক্লারেশনে উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন
যে আমাদের দেশে, মানে যে ইন্ডিয়ার কথা আমি বলছি, তখন তো ব্রিটিশ ইন্ডিয়া ছিল স্বাভাবিক অর্থে, তখন আমাদের দেশের রেসপন্সিবল গভর্নমেন্ট উনি ক্রিয়েট করতে চেয়েছেন। মাথায় রাখবেন, আগে আমরা কিন্তু ডমিনেন্ট স্ট্যাটাসে বিলং করতাম, মানে তখনও করছি, 1917 সালে তখন আমরা ওরকমই একটা স্ট্যাটাস আমাদের মেনটেন আছে যে আমরা আরেকজনের আন্ডারে রয়েছি। রেসপন্সিবল গভর্নমেন্ট কোথাও গিয়ে ইন্ডিপেন্ডেন্সের ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে এবার আমাদের নিজস্ব একটা আইন বই থাকবে, একটা রুল বুক থাকবে। এবার নিজস্ব আইন, নিজস্ব রুল বুক তখনই হয় যখন এই দেশটি পার্টিকুলার স্বাধীন হয়ে গেছে, কারোর আন্ডারে নেই। তাহলে মন্টেগু ডিক্লারেশন থেকে এইটুকু বোঝা যাচ্ছিল যে উনি কোনোভাবে আমাদের দেশের নিয়ে আলাদা করে একটা ভাবনা চিন্তা করতে পেরেছেন যে আমাদের দেশে একটা কনস্টিটিউশন হতে পারে, এবং সেই কনস্টিটিউশনে সমস্ত ভাব ধারণা যেগুলো কিনা আমাদের তখনকার টাইমে পলিটিক্যালি নেতাদের যা যা ধারণা ছিল সেগুলো ওখানে ইনক্লুড থাকবে। যেমন 1928 সালে মতিলাল নেহেরুজি বলেছিলেন যে আমাদের দেশে যখন কনস্টিটিউশন তৈরি হবে তখন অবশ্যই আমাদের দেশে ফান্ডামেন্টাল রাইটস বলে আমরা ইনক্লুড করব, যেটা এখন ম্যাগনা কার্টাও আমরা বলি। ফান্ডামেন্টাল রাইটস কি সেটা আমরা আগামী সব ক্লাসেসগুলো আসবে দেখতে পাবে ওখানে ফান্ডামেন্টাল রাইটস। তো 1928-এ মতিলাল নেহেরুজি বলেছিলেন যে ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুড থাকবে। ব্যাপারটা ভাবার বিষয়। এই টাইম 1917, 1928 তখন কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি, দেশের স্বাধীনতার কথা চলছে, এবং তখনই আমরা ভেবে নিয়েছি যে স্বাধীনতা লাভের সাথে সাথে আমরা কনস্টিটিউশন বানানো শুরু করে দেবো। তার মানে যখন আমাদের দেশ স্বাধীনতার প্রায় শেষ, মানে স্বাধীনতা শুরু হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আমাদের স্বাধীনতা চলে আসবে, তখন আমাদের কনস্টিটিউশনও ইমপ্লিমেন্ট হয়ে যাবে। দেশের আইন ব্যবস্থা কিরকম কি থাকবে কোথাও গিয়ে এইখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে এখান থেকে তো এইটুকু শুরু হয়েছে যে কনস্টিটিউশন আসবে। এর পরের ধারণা হচ্ছে 34-এ মিস্টার এম.এন. রয়, মানবেন্দ্রনাথ রয় ফার্স্ট প্রপোজাল দেন। কিসের ফার্স্ট প্রপোজালটা কিসের দিয়েছিলেন? না, কনস্টিটিউশন বানানো তো হবে, সে তো ক্লিয়ার আছে যে কনস্টিটিউশন আমরা বানাতে চলেছি, কিন্তু কনস্টিটিউশন বানানোর জন্য একটা জায়গা দরকার যেখানে বসে আমরা কনস্টিটিউশনটা বানাবো। তাহলে সেই জায়গাটা কি হবে? ওই জায়গাটা তো আগে আনতে হবে। তাহলে ফার্স্ট প্রপোজালটা উনি কোথাও গিয়ে দিয়েছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। বাংলায় যাকে আমরা গণপরিষদ বলি, বর্তমানে তার এখন কি নাম সেটা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বর্তমানে তার কি নাম আছে। আচ্ছা চলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এখানে কিনা আমাদের কনস্টিটিউশন তৈরি হবে, এটা ফার্স্ট প্রপোজাল এম.এন. রয় করলেন, হলো। আচ্ছা, এম.এন. রয়জি যেটি ফার্স্ট প্রপোজাল দেন এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন এক্সামের জন্য, সেটা WBCS হোক বা CGL CHSL এর মতন এক্সামেও এরকম কোশ্চেন আসতে দেখা যায় যে ফার্স্ট প্রপোজাল কার ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। এরকম ভাবে আসতে পারে যে এটা কে ছিলেন? এম.এন. রয়, এবং কত সালে? জাস্ট 1934। ঠিক আছে, তো এই সাল থেকে কোথাও গিয়ে কনস্টিটিউশনের একটা ভাবধারা একদম সঠিকভাবে চলে এলো যে তৈরি তো হবেই কনস্টিটিউশন, তার জায়গাটাও ঠিক নির্বিচার হচ্ছে যে একটা জায়গা দরকার, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, যেটা কিনা 1946-এ গিয়ে ঠিক হয় বাই ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনে এই প্রপোজালটা নিয়ে নেওয়া হয় এবং 1946-এ 9 ডিসেম্বর থেকে আমাদের ক্যাবিনেট মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ফার্স্ট সেশন স্টার্ট হয়। ফার্স্ট মিটিং যেটা ডেট ছিল 9 ডিসেম্বর 1946। ভালো করে মনে রাখবে, এই যে ডেটগুলো আমি এখন মেনশন করতে চলেছি এবং প্রত্যেকটি ডেটের এক একজন যিনি প্রেসিডেন্ট ছিলেন উনি পার্মানেন্ট কিনা টেম্পোরারি কিনা প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। ওকে, তাহলে ফার্স্ট মিটিং আমাদের কবে হলো? 9th। ফার্স্ট মিটিং এখানে 9 ডিসেম্বর 1946-এ মিটিংয়ে ফার্স্ট কিন্তু ইলেকশনস হয়নি। ইলেকশনস বলতে যে কে ওদের প্রেসিডেন্ট হবে, কে অ্যাকচুয়ালি প্রিসাইডিং অফিসার হবে ওই পার্টিকুলার প্রত্যেকটি মিটিংয়ে। তাহলে তখন যদি ইলেকশনস হয়নি সেই জন্য ফ্রান্সের নিয়ম অনুসারে একজনকে প্রেসিডেন্ট করাও হয়েছিল। কে ছিলেন? ডক্টর সচিনানন্দ সিনহা। ডক্টর সচিনানন্দ সিনহাকে টেম্পোরারি প্রেসিডেন্ট বলা হয় যেহেতু উনি ইলেক্টেড নন, আর ফ্র্যাঞ্চাইজি নিয়ম অনুসারে শুধুমাত্র এই মিটিংটার জন্যই উনাকে আনা হয়েছিল। এরপরে ইলেকশনস হবে প্রেসিডেন্টের জন্য এবং
পার্মানেন্ট প্রেসিডেন্ট আসবে আর ইনি ইনার পদ থেকে সরে যাবেন। জাস্ট এই ফার্স্ট মিটিংটার জন্যই কিন্তু উনি এসেছিলেন, এই জন্য ওনাকে টেম্পোরারি প্রেসিডেন্টও বলা হয়। এনাকে কি বলা হয়? টেম্পোরারি প্রেসিডেন্ট। কোন নিয়ম অনুসারে ওনাকে প্রেসিডেন্ট করা হলো? ফ্র্যাঞ্চাইজ নিয়ম অনুসারে, মানে ফ্রান্সের নিয়ম অনুসারে। ফার্স্ট মিটিং এর থেকে এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলোকে নোট ডাউন করবে। সেকেন্ড মিটিং আমাদের চলে যাব, 9 ডিসেম্বর ফার্স্ট ছিল, সেকেন্ড মিটিং আমি এখানে লিখছি, দ্যাটস কল্ড 11 ডিসেম্বর 1946। এখানে আমাদের ইলেকশন হয়ে যায় প্রেসিডেন্টের, এবং আমাদের নতুন প্রেসিডেন্ট এবং পার্মানেন্ট প্রেসিডেন্ট চলে আসেন, তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনাকে পার্মানেন্ট প্রেসিডেন্টও বলা হয়। পরীক্ষায় অনেকবার প্রশ্ন করেছে যে প্রথম পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন, তো এগুলো নোট ডাউন করবে। হলো, এখানে তার সাথে কিন্তু আরো কিছু কনস্টিটিউশনাল পোস্ট আছে, রাইট? যেরকম ভাইস প্রেসিডেন্ট ছিলেন এস এম মুখার্জি, কনস্টিটিউয়েন্ট অ্যাডভাইজার ছিলেন বি এন রাও। এগুলো যদি লিখতে পারো লিখে নাও, বাট এগুলো মেন জিনিস হচ্ছে এগুলো। 11 ডিসেম্বরের পর থার্ড মিটিং 13 ডিসেম্বর হয়। ডিসেম্বর 1946 প্রেসিডেন্ট কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে কিন্তু আবার নতুন ইলেকশনস হবে না, প্রত্যেক মিটিং এর জন্য ইলেকশনস হবে না। এখানে যিনি হয়ে গেছেন, অলরেডি ইলেক্টেড হয়ে গেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এখানে উনিই রয়েছেন। তাহলে এটা ইম্পর্টেন্ট কেন? এটা আমি কেন লিখলাম? মেনলি হচ্ছে এইখানে জওহরলাল নেহরুজি এখানে একটা প্রপোজাল নিয়ে এসেছিলেন যে আমাদের মেন উদ্দেশ্য কি? কনস্টিটিউশন তৈরি করা, কনস্টিটিউশনকে আমাদের বানাতে হবে, কি কি থাকবে কি কি থাকবে না, এগুলো তো একটা ফরমেশন দরকার, একটা প্রিফেস দরকার, যেখান থেকে আমরা ডিসাইড করতে পারবো যে আমাদের কনস্টিটিউশনটা অ্যাকচুয়ালি আমরা কি দিতে চলেছি। লাইক যেরকম ধরো রান্নায় কি হয়, ইনগ্রিডিয়েন্টস আগে থাকে, যে এই ইনগ্রিডিয়েন্টস গুলো আমাকে আমরা ইউজ করব এই রান্নাতে, তো সেই ইনগ্রিডিয়েন্টস গুলো কি কি হবে কনস্টিটিউশনে, তো সেটাই ছিল প্রিফেস, যেটার নাম অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন পাস হয়েছিল কবে? এই যে এই ডেটে 13 ডিসেম্বর 1946 জওহরলাল নেহরুজি পাস করেছিলেন। দ্যাটস কল্ড প্রিফেস অফ দি কনস্টিটিউশন। আচ্ছা আমি এখানে লিখছি, প্রিফেস অফ দি কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনে কি কি থাকবে আর কি কি থাকবে না, এই কনসেপ্টটা কোথাও গিয়ে উনি এখানে ক্লিয়ার করেছিলেন। ক্লিয়ার? এবার আরেকটা তোমাদের কাছে আমার প্রশ্ন, অবজেক্টিভ রেজলিউশন যেটা কিনা উনি পাস করলেন, এখানে তো অবজেক্টিভ রেজলিউশন, বর্তমানে তার একটা ভালো নাম আছে, তো সেটাও আমাকে একটু কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, এটা হলো মেন 3টে মিটিং যেখানে তোমরা জানলে যে কি কি হয়েছে। এরপরে মিটিংসগুলো অতটা ইম্পর্টেন্ট হয় না। এরপরে যে নেক্সট কোশ্চেন হয় যে কনস্টিটিউশন তৈরি তো শুরু হয়ে গেছে, এখানে কমিটিস ক্রিয়েট হয়েছিল, 8টা মেজর কমিটিস ছিল, and 13টা মাইনর কমিটিস। এই কমিটিজে 8খানা যে মেজর কমিটিস, তার মধ্যে মেইন ছিল ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান তিনি ছিলেন যিনাকে কিনা আমরা ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলি, ডক্টর বি আর আম্বেদকর। ইনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। ড্রাফটিং কমিটি মানে কি? ড্রাফটিং কমিটি মানে সেটা যে এই যে মাইনর কমিটিস দেখতে পাচ্ছ, বাকি যে 7খানা মেজর কমিটিস রয়েছে, এদের সমস্ত কাজ যা হয়ে যাবে এই কমিটি, এটা ছিল হেড অফ দি ডিপার্টমেন্ট। প্রত্যেক এই যে টোটাল 13 প্লাস এখানে 8টা টোটাল সব কমিটির মধ্যে সব থেকে হেড ছিল ড্রাফটিং কমিটি, যে ঠিক করতো যে কোন কনস্টিটিউশনের পার্টটা রাখা হবে কোনটা রাখা হবে না, যেহেতু এখানে ক্রিয়েটিং চলছে। তাহলে এইগুলো ছিল মোটামুটি স্টার্ট হলো আমাদের কনস্টিটিউশন বানানো, এবং টোটাল টাইম ডিউরেশন কত ছিল, পুরো কনস্টিটিউশনটা তৈরি হলো ঠিক কত দিনে, যেটা কিনা প্রায় সব এক্সামে হয়। এখানে শুধু ডব্লিউবিসিএস নয় বা শুধু সিজিএল সিএইচএসএল নয়,
যে কোনো এক্সামে এই টাইপের কোশ্চেন কিন্তু করা যেতে পারে। তো টোটাল টাইম ডিউরেশনটা ঠিক কত? টু ইয়ার 11 months 18 days। টোটাল এত সময় ধরে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে, তারপর আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছে একটা ডেটে। অ্যাডপ্টেড বাই মানে কি? মানে কনস্টিটিউশনটা তৈরি হয়ে গেছে, এবার অফিসিয়াল প্রেসিডেন্ট সাইন করবেন এবং এটাই এরপর থেকে দেশের সংবিধান হতে চলেছে, এটাকে বলে অ্যাডপ্টেড। কিন্তু একটা আইন তৈরি হয়ে যাওয়া মানে এই নয় সেই দিন থেকে ইমপ্লিমেন্টেশন হয়ে গেল, সেই দিন থেকে লাগু হয়ে গেল, তা কিন্তু নয়। ইমপ্লিমেন্টেশনও তার সাথে হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক তেমনি কনস্টিটিউশনে অ্যাডপশন কিন্তু একটা ডেটে হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্ট কিন্তু সেম ডেটে নয়। এটা ছিল 26 নভেম্বর, আমি অ্যাডপশনের কথা বলছি, 26 নভেম্বর 1949 আমাদের এই ডেটে কনস্টিটিউশন তৈরি হয়ে চলে আসে। কিন্তু ইমপ্লিমেন্টেশন, আরো একটা বলা যায় কমেন্সমেন্ট, যেটা খুব ফেমাস লাইন, কমেন্সমেন্ট হয়েছিল কবে থেকে? 26 জানুয়ারি 1950-তে। এবার তোমরা বলবে যে হঠাৎ ডেট চেঞ্জ করার কি মানে? এতদিনের ইচ্ছে, এতদিনের সংগ্রাম আলটিমেট শেষ হচ্ছে এখানে, তাহলে এদিন থেকেই কেন ইমপ্লিমেন্টেশন হলো না? কমেন্স কেন হলো না? কমেন্স কেন আমরা 26শে জানুয়ারি করছি? এর জন্য একটা ইতিহাস দায়ী আছে। কিরকম? জওহরলাল নেহরুজি রাভি নদীর তীরে 26শে জানুয়ারিতে পতাকা উত্তোলন করেছিলেন এবং ঠিক করেছিলেন যে ওই দিন থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স পালন করব। কবে? না 26শে জানুয়ারি। ডেটটা কবে ছিল? 1930-তে। আর উনি বলেছিলেন এটা লাহোর অধিবেশনে। ইতিহাস যতটা লোকে জানে, তোমরাও হয়তো জানো যে লাহোর অধিবেশনে উনি পূর্ণ স্বরাজ ডিক্লারেশন করেছিলেন। সেই পূর্ণ স্বরাজ ডিক্লারেশনের জন্য উনি রাভি নদীর তীরে 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করেন। সেই জন্য যখনই অ্যাডপশন হয়ে যায় 26শে নভেম্বর আমাদের, তখনই উনি বলেন যে না, আমি এই দিন থেকে ইমপ্লিমেন্টেশন করতে দেবো না, আমি সেদিনই করব যেদিন ধরো আমি রাভি নদীর তীরে যখন এই পতাকা উত্তোলন করেছিলাম যে ডেটে, ওই ডেটে হবে, যেহেতু ওই ডেটটাকেই আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করবো ঠিক করেছিলাম। সেই জন্য আমাদের 26শে নভেম্বরের জায়গায় 1949-এর জায়গায় হয়ে গেল 26শে জানুয়ারি। এই ডেটটা এই ডেটে চেঞ্জ হয়ে গেল। পরীক্ষার অনেকবার, বিশেষ করে WBCS প্রিলিমসে বহুবার এই কোশ্চেনটা করতে দেখা গেছে, না তো অ্যাডপশন দিয়ে দেয় না তো কমেন্সমেন্ট দিয়ে দেয়, ছেলেমেয়েরা গুলিয়ে যায় কোনটাকে কমেন্সমেন্ট বলছে কোনটাকে অ্যাডপশন বলছে। বেসিক্যালি দুটো ডেটই স্টুডেন্টদের মনে থাকে, কিন্তু বলাই হচ্ছে কথায়। এই প্রথম লাইনটা যেটা 26শে নভেম্বর 1949, এটা হচ্ছে মেনলি অ্যাডপ্টেড বলে, ঠিক আছে? অ্যাডপ্ট হয়েছিল আমাদের কনস্টিটিউশন। এইটা 26শে জানুয়ারি 1950 কোথাও গিয়ে এটাকে কমেন্সমেন্ট বলে, ইনফোর্স বলে। তো এই ল্যাঙ্গুয়েজের সাথে তোমাদের পরিচিত থাকতে হবে, তাহলে পরীক্ষার কোশ্চেনের আনসার তোমরা করতে পারবে। চলো, এটা ছিল বেসিক জিনিস, যেটা মেকিং অফ দ্য কনস্টিটিউশনের ছোটখাটো পার্ট বলতে পারো। এবার কথা হচ্ছে যে আজকের ক্লাস, যেটা কিনা এই চ্যানেলের প্রথম ক্লাস, সেখানে আমি একটা বেসিক জিনিস কেন আলোচনা করলাম? এটা তো যে কোনো মানে সবাই পারে এটা, তাই না? এখানে কোথাও গিয়ে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা মেন ভার্সন আমি এখানে কিন্তু এখনো বলিনি, যে কনস্টিটিউশন কি, কেন দরকার এবং কিভাবে এলো, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম একটা ছোট্ট বিষয় নিয়ে, রাইট? কিন্তু এই কনস্টিটিউশনের আগে আমাদের দেশের অবস্থা কিরকম ছিল, যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। যেটা কিনা 1600 সাল থেকে একটা চার্টার লাইসেন্স অ্যাপ্লাই করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে আসে, এবং কিভাবে একটা ট্রেডিং কোম্পানি আমাদের পরে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় চলে যায়, এবং পরে রেগুলেটিং অ্যাক্ট আসে, এবং রেগুলেটিং অ্যাক্টটাই বা কি জিনিস, 1 by 1 প্রসিডিংসে আমি নেক্সট ক্লাসে আসছি। আজকে যেহেতু একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, সেই জন্য আমি জাস্ট তোমাদেরকে একটা ওভারঅল নলেজ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার কোশ্চেন যে করেছি আমি ক্লাসের মাঝখানে, ওগুলো কমেন্ট আনসারে অবশ্যই জানিও। আমি নেক্সট ক্লাসে আবার আসছি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে।